দর্শক, আমাদের বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে আমরা কি দেখি? ক্ষমতায় যে দল কিংবা জোট যায়, তারা ক্ষমতাকে অনেক বেশি উপভোগ করে এবং ক্ষমতাকে আত্মীকরণ করার চেষ্টা করে, আত্মীয়করণ করার চেষ্টা করে, ক্ষমতাকে এক ধরনের জবরদখল করে ভোগ করে। উপভোগের চাইতে ভোগ করার মাত্রাটা অনেক বেশি দেখে। নানাভাবে নিজেদেরকে কিভাবে উপকৃত করা যায়, নিজেদের স্বার্থসিদ্ধি কিভাবে করা যায়, সেই মিশনেই যেন তারা ব্যস্ত থাকে। এই ধারাবাহিকতা আমরা গত ৫৪ বছরে কম বেশি দেখেছি। এই ধারাবাহিকতা সম্ভবত বন্ধ হতে যাচ্ছে। কারণ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য এরকমটা আমরা ধরে নিতেই পারি মন্তব্যের প্রেক্ষাপটে যে সেই কালচার বন্ধ হতে যাচ্ছে। অর্থাৎ অবৈধ তো বটেই, মানে জোর জবরদস্তিমূলক ভোগ বিলাস তো বটেই, বৈধ সুবিধাও জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দেশের কাছ থেকে বৈধ সুবিধাও জামাত গ্রহণ করবে না, এরকম ঘোষণা দিয়েছেন জামাতের আমির। চলুন একটু আমরা দেখি জামাতের আমির কি বলার চেষ্টা করলেন। বৈধ সুবিধাও নেবেন না, অবৈধ তো অনেক দূরের কথা, বৈধ সুবিধাও নেবেন না, এই কথা বলে তিনি কি বোঝাতে চাইলেন, আদতে আমরা কি বুঝতে পারলাম, এবং সেই বুঝতে পারার প্রেক্ষিতে কোনো পাল্টা যুক্তি এই প্রসঙ্গে আসতে পারে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ক্ষমতার রাজনীতির কথা। ক্ষমতায় গেলে কত কি তো ক্ষমতাবানরা করে। এমপিরা শুল্কমুক্ত গাড়ি আমদানি করে। আমরা সাধারণ মানুষ যে গাড়ির ২ গুণ ৩ গুণ ৪ গুণ ট্যাক্স দিয়ে বাংলাদেশে গাড়ি কিনি, সেই গাড়ি মানে ৩ গুণ কম, মানে ৪ ভাগের ১ ভাগ দামে বিদেশ থেকে এমপিরা বিনা শুল্কে সেই গাড়ি আমদানি করতে পারেন। কখনো কখনো একাধিক গাড়ি আমদানি করেন, কখনো কখনো প্রয়োজন না থাকলেও তারা আমদানি করেন, আমদানি করে ভিন্ন মানুষের কাছে বিক্রি করে দেওয়ার নজিরও আমরা দেখেছি। মানে এরকম নজির খুব কমই আমরা দেখেছি যে এমপি হয়েছেন একজন ব্যক্তি, কিন্তু তিনি শুল্কমুক্ত গাড়ির সুবিধা ভোগ করেননি, এটা হয়নি। জামাতের আমির বলছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যে খবরটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ক্ষমতায় গেলে বৈধ সুবিধাও নেবে না জামাত। এই বাক্যটাকে, বৈধ সুবিধাও নেবে না জামাত, এই বাক্যটাকে কেউ যদি একটু বিকৃত করতে চায় তাহলে ওটা যদি বাদ দেওয়া যায় যে ক্ষমতায় গেলে বৈধ সুবিধা নেবে না জামাত, এরকমভাবে কেউ যদি ট্রল করে বসে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মানে তখন আবার প্রশ্ন জাগবে যে বৈধ সুবিধা নেবে না, তার মানে কি অবৈধ সুবিধা নেবে কিনা। আশা করব যে সেরকম মানে ওটা বাদ দিয়ে প্লাস মাইনাসের খেলায় ঘটনার গভীরে না গিয়েই কেউ ট্রল করার ব্যাপারে উদ্যত হবেন না। চলুন আগে জেনে দেখি যে ঘটনার গভীরে কি আছে, কি বলছেন তিনি। ক্ষমতায় গেলেও জামাত ইসলামী কোনো বৈধ সুযোগ সুবিধা নেবে না বলে মন্তব্য করেছেন ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে কোনো বৈধ সুযোগ সুবিধা জামাত গ্রহণ করবে না, একেবারে যেটি গ্রহণ না করলেই নয়, কেবল সেটিই গ্রহণ করবে। এখন সুবিধার মধ্যে কি আছে যেটা গ্রহণ করতেই হবে? নিরাপত্তার খাতিরে ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীকে সরকারি বাসভবনে থাকতে হবে। তো সরকারি বাসভবনে থাকলে তো সেই বাসভবনের ভাড়া দিতে হবে না নিজেকে, সুতরাং ওইটা একেবারেই প্রয়োজন, ওইটা হয়তো তিনি নেবেন, কিন্তু অন্যান্য ব্যাপারগুলো নেবেন না, সেটাই তিনি হয়তো বোঝাচ্ছেন। আমরা আলোচনায় পরে আসবো, আরেকটু জেনে নিই তিনি কি বলছেন। শফিকুর রহমান বলেন, জামাত এতটাই মজলুম ছিল যে থাকা খাওয়ার জায়গা ছিল না। ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্টের পর মানুষ সেই দলকে যে ভালোবাসা দিয়েছে তার জন্য জামাত ইসলামী চিরকৃতজ্ঞ। দুর্নীতির জাঁতাকলে পিষ্ট হওয়া বাংলাদেশকে টেনে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই দেশকে খেয়ে দিয়ে শেষ করা হয়েছে, আমরা একটা কঙ্কাল পেয়েছি, এই কঙ্কালকেই সবল বানাবে জামাত। স্বৈরাচার গেছে কিন্তু স্বৈর মানসিকতা রয়ে গেছে, যুবকদের লড়াই চালিয়ে যেতে হবে, এরকম আহ্বান তিনি জানিয়েছেন। এখন আসি আলোচনায়, যে তিনি বলছেন যে ক্ষমতায় গেলে একেবারে যেটা নিতে বাধ্য সেটা ছাড়া
কোনো সুবিধা গ্রহণ করবেন না। যেটা একটা উদাহরণ দিলাম যে একেবারে নিতে বাধ্য, নিরাপত্তার কারণে তিনি সরকারি বাসভবনে থাকতে বাধ্য যদি তিনি প্রধানমন্ত্রী হন, ক্ষমতায় যান, তো সেটা নেবেন। নিরাপত্তার কারণে সরকারি গাড়িতে এবং এসএসএফ নিরাপত্তা বেষ্টনীতে থাকা বাধ্যতামূলক, সেটা তিনি নেবেন। কিন্তু মানে বৈধ সুবিধার মধ্যে কি কি রয়েছে? বৈধ সুবিধার মধ্যে যেমন বললাম ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করা, এটা কিন্তু অবৈধ সুবিধা না, বৈধ সুবিধা, কিন্তু এটাকে মিসইউজ, ব্যাড ইউজ করা হয়, প্রয়োজন না থাকলেও এমপিরা করে, সেটা তো করবেন না জামাতে আমির। কিন্তু বৈধ সুবিধার মধ্যে আর যেগুলো আছে, ধরুন প্রধানমন্ত্রী মাসে 1.5-2 লাখ টাকা বেতন পান, সেই বেতনটা হয়তো তিনি নেবেন না। 1.5-2 লাখ টাকা বাংলাদেশের বাঁচলো। প্রধানমন্ত্রী বিভিন্ন মানে সরকারি খাবার পান, সরকারি খাবারের ব্যাপারটা হয়তো তিনি নাও নিতে পারেন, তিনি বলতে পারেন যে আমার টাকায় আমি খাবো। প্রধানমন্ত্রী বিশেষ ফোন সুবিধা পান, সেই ফোন সুবিধা কিংবা ফোনের যে রিসার্চ করার টাকা, সেই টাকাটা তিনি বলতে পারেন যে সরকারের এই টাকাটা আমি নিব না, আমি আমার টাকায় কথা বলবো। শুধুমাত্র ল্যান্ডলাইন যেগুলো, ল্যান্ডলাইনে সরকারি অফিসের হিসাবে ব্যবহৃত যেগুলো, সেগুলো ল্যান্ডলাইনে তিনি কথা বলবেন, কিন্তু মোবাইলের বিলটা নেবেন না। এবং প্রধানমন্ত্রী, এমপিরা, এমনকি সচিব, আমলারাও, ফার্স্ট ক্লাস অফিসাররাও নতুন মোবাইল ফোন পান, প্রধানমন্ত্রী তো একাধিক পান, সেটাও নিশ্চয় তিনি নেবেন না। প্রধানমন্ত্রীর জন্য পৃথিবীর সর্বাধুনিক মডেলের মোবাইল ফোন, একাধিক মোবাইল ফোন বরাদ্দ থাকে, সেটা তিনি অবশ্যই নেবেন না। কারণ যদি 2টা মোবাইল সেট নিতে হয়, তাহলে 2টা মোবাইল সেটের দাম যদি 5 লাখ টাকা হয়, তাহলে সরকারের মানে দেশের 5 লাখ টাকা বেঁচে গেল। এভাবে তিনি সুবিধাগুলো নেবেন না। হয়তো তিনি অসুস্থ হলে বিনামূল্যে যে চিকিৎসা নিতে হয়, মানে পাওয়া যায়, মানে ক্ষমতায় গেলে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, সেটা হয়তো তিনি নাও নিতে পারেন। তিনি বলতে পারেন যে আমি মানে আমি যদি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিই, তাহলে বেসরকারি হাসপাতালের বিল আমি নিজে পরিশোধ করব, এরকম ব্যাপারগুলো বলতে পারেন। এবং তিনি একটা নজির স্থাপন করতে পারেন বাংলাদেশের ইতিহাসে যে এই দেখো, এভাবেও প্রধানমন্ত্রিত্ব করা যায়, কোনো কিছু না, রাষ্ট্রের কোনো কিছু ভোগ না করেও প্রধানমন্ত্রিত্ব করা যায়, এবং মানে কি বলা যায় যে জৌলুসহীনভাবে দিন যাপন করা যায়। হয়তো ভারতের বিভিন্ন উদাহরণ এখানে আসতে পারে। ভারতের এমনও দেখেছি, ভারতের রাষ্ট্রপতি এমন একটা সাধারণ গাড়িতে চড়েন যেখানে বাংলাদেশের একজন ইওনো মানে কয়েক কোটি টাকা দামের গাড়ি তার জন্য বরাদ্দ থাকে। এই ব্যাপারগুলো থেকে তিনি নিশ্চয়ই নিজেকে মুক্ত করবেন এবং পুরো প্রশাসনকে মুক্ত করবেন। কিন্তু পুরো প্রশাসনকে মুক্ত করতে গেলে অবশ্যই একটু বিপদে পড়বেন, পুরো প্রশাসন তখন তার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু তার প্রসঙ্গে আসি, এগুলো তিনি গ্রহণ করবেন না হয়তোবা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের, এই কথা দিয়েই শেষ করব, নির্বাচনের হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার বাৎসরিক ইনকাম 3,60,000 টাকা। 3,60,000 টাকা বাৎসরিক ইনকাম, তার মানে হচ্ছে যে তার মাসে ইনকাম হচ্ছে 30,000 টাকা। পেশা হিসেবে তিনি বলেছেন যে পেশায় তিনি ডাক্তার, পেশায় তিনি ডাক্তার, একজন ডাক্তার মাসে 30,000 টাকা ইনকাম করেন। প্রধানমন্ত্রী যদি হন তাহলে তো আর ডাক্তারি পেশা থাকবে না। তো যে ব্যক্তি 30,000 টাকা মাসে ইনকাম করেন, এতটা সাদাসিধে, এতটা সাধারণ মানুষ যদি সরকারের প্রধানমন্ত্রী হওয়ার যে বেতনটা 1.5-2 লাখ টাকা বেতন, সেই বেতনটা, সেটাও তো বৈধ সুবিধা, সেই বেতনটাও যদি না নেন, অনেকেই আছে, অনেক এমপি কিন্তু আওয়ামী লীগের আমলেও দেখেছি, অনেক এমপি কিন্তু এই বেতনের টাকা নেননি, যে কোনো কারণেই হোক, লোক দেখানোর কারণে হোক আর যে কারণেই হোক, বেতনের টাকা নেননি, এরকম ঘোষণা, এরকম একজন প্রতিমন্ত্রীকে আমি চিনিও, যে ঘোষণা দিয়ে বলতেন আমি এই মানে এমপির যে বেতন কিংবা মন্ত্রীর যে বেতন, সেই বেতন আমি গ্রহণ করি না। তো এরকম অনেকে এর আগে আমরা নজির দেখেছি। তো বেতনটাও যদি না নেন, তাহলে 30,000 টাকা উপার্জন করা একজন ব্যক্তি নিজের খরচে সব কিছু চালানো কি সম্ভব হবে? একজন প্রধানমন্ত্রী যখন হবেন তখন তো তাকে অনেক স্ট্যাটাস মেনটেন করতে হবে। সেই স্ট্যাটাস মেনটেন করার ক্ষেত্রে বৈধ সুবিধা, আমার মনে হয় যে তখন একটু বেশি বিপদে পড়ে যাবেন কিনা, কিংবা ব্যাপারটা একটু সামঞ্জস্যহীন মনে হয় কিনা, এই আলোচনাও আসতে পারে। তবে এরপরে কোনো একটা কথাই তিনি যখন ব্যাখ্যা দেবেন যে বৈধ সুবিধাও
নেবেন না, এর মাঝে কি কি আছে, এই তালিকায় কি কি আছে, কোন কোন বৈধ সুবিধা নেবেন না, তাহলে আমার মনে হয় যে আমাদের আলোচনা করতে এবং আমাদের বুঝতে সুবিধা হবে যে জামাত যদি ক্ষমতায় আসে এবং আমির ডাক্তার শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে এই বৈধ সুবিধা নেবেন না। অবৈধ সুবিধার তো প্রশ্নই আসে না। মজার ব্যাপার হচ্ছে তিনি যখন বলছেন যে ক্ষমতায় গেলে বৈধ সুবিধাও নেবেন না, তখন ক্ষমতায় যাওয়ার আগেই আমরা দেখছি সরকারের বরাদ্দ করা নিরাপত্তা ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন এবং তাকে গানম্যান দেয়া হয়েছে তার নিজের নিরাপত্তার জন্য এবং তার বাসার নিরাপত্তার জন্য পুলিশ দেয়া হয়েছে। এখন দেখার বিষয় যে এগুলো যে সরকার থেকে বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দ করার ব্যাপারে পুলিশদের যে কয়জনকে তার বাসাতে এবং তার জন্য নিয়োজিত করা হয়েছে তাদের বেতন ভাতা জামাত থেকে কিংবা ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে দেয়া হচ্ছে কিনা, কারণ এটাও কিন্তু এক ধরনের সুবিধা। গতকালকে দেখেছি নির্বাচন কমিশন থেকে এরকম একটা ঘোষণা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন জামাতের আমির সহ 7 নেতাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য। এই গ্রহণটাও মানে ক্ষমতায় যাওয়ার আগেই এই গ্রহণটা এটা সুবিধা গ্রহণ করা কিনা, রাষ্ট্রের সুবিধা গ্রহণ করা কিনা সেই প্রশ্ন উঠতে পারে। কিন্তু এখানে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা তো নিরাপত্তা কনসার্ন, নিরাপত্তা ইস্যু। সেই বিষয়েই তিনি এর আগে বলেছিলেন, নিরাপত্তা ইস্যুতে তিনি বলেছিলেন যে নেতাদের আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যে নেতাদের নিরাপত্তাহীনতা কাজ করবে না, নেতারা মানুষের সঙ্গে এবং যারা দায়িত্বে যাবেন দেশের এবং দলের যারা দায়িত্বে থাকবেন তারা মানুষের সঙ্গে মিশে যাবে, মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং সেখানে নিরাপত্তা কোনো বাধা হবে না, বাধা হয়ে দাঁড়াবে না, এই পরিবেশটা তারা তৈরি করতে চান, এই ব্যাপারটা বলেছিলেন। কিন্তু বাংলাদেশে আমরা কি সেই পরিবেশটা তৈরি করতে পারছি? এই প্রশ্নটাও এসে যায় যে তিনি ক্ষমতায় যে যখন গ্রহণ করতে চাচ্ছেন না বৈধ সুবিধাও, তখন ক্ষমতায় না যেতেই সরকারি এই বিশেষ সুবিধা সুযোগ এগুলো গ্রহণ করাকে কিভাবে দেখছেন তিনি কিংবা তার দলের পক্ষ থেকে? দর্শক, আপনার মতামত কি, আপনার ভাবনা কি? এই যে চমৎকার একটা আশা আমাদেরকে জাগানো হলো, এই আশার প্রেক্ষিতে আপনিও কি আশাবাদী হচ্ছেন যে বাংলাদেশটা সত্যিই পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলাদেশটা একটা স্বপ্নের দেশে পরিণত হচ্ছে এবং এরকম একজন প্রধানমন্ত্রীকে যদি আমরা পাই তাহলে 5 বছরের মধ্যে বাংলাদেশ মানে সিঙ্গাপুর, থাইল্যান্ডের চাইতে উন্নত একটা, মালয়েশিয়ার চাইতে উন্নত একটা দেশে পরিণত হবে। তখন আমরা ভারতের সঙ্গে আরও বেশি চোখে চোখ রেখে চোখ রাঙানি দিতে পারবো যে আমরা দেখো কতটা বড় হয়ে গেছি, এখন আসো পারলে আমাদেরকে ঠেকাও। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।